2026-এর জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন, জানালো প্রেস উইং। সময়সীমা কম বেশি হতে পারে জাতীয় ঐক্যমত কমিশনের মতামতের ভিত্তিতে। ভোট গ্রহণ ব্যালটে করতে চাই ইসি। কর্মজীবী নারীর সংখ্যা কমলেও দেশে পুরুষদের তুলনায় গৃহিণীদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে অর্থ। কর ফাঁকি কিংবা পাচারের কৌশল কিনা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এখন টপের টাইমে সারের দাম বেশি, সরকারের রেট অনুযায়ী আমরা সারটা পাই না। রাজশাহীর বিভিন্ন জেলায় সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ডিলারদের বিরুদ্ধে। বস্তা প্রতি বেশি নিচ্ছে 2 থেকে 300 টাকা। উৎপাদন খরচ বাড়ায় বিপাকে চাষিরা। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। জাতীয় সংসদ নির্বাচন হবে 2026 সালের 30 জুনের মধ্যে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় ঐক্যমত গঠন কমিশনের মতামতের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা কম বেশি হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে 16 ডিসেম্বর স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানালো, নির্বাচন হবে 2026 সালের 30 জুনের মধ্যে। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট তো রোড ম্যাপ। এ সময় আরও জানানো হয়, 6টি সংস্কার কমিশন প্রধানকে নিয়ে গঠিত হবে জাতীয় ঐক্যমত কমিশন। তাদের কাজ সম্পন্ন হওয়ার পর মতামতের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা কম বেশি হতে পারে। তো জাতীয় ঐক্যমত যদি সংস্কারের বিষয়গুলোতে তৈরি হয়ে যায়, তাহলে নির্বাচনের দিনক্ষণও আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে। এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে, সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করেই দিয়েছে। সরকার ব্রডার পার্সপেক্টিভ থেকে নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কমিশন করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ইভিএম নয়, ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত হচ্ছে নাসির উদ্দিন কমিশন। সিইসি বলছেন, সরকারের চাহিদা মতো সময়ে ভোটের জন্য প্রস্তুত থাকবে ইসি। নির্বাচনে আওয়ামী লীগের থাকা বা না থাকা রাজনৈতিক ফয়সালার বিষয় বলেও জানান সিইসি। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। এরপর থেকেই শুরু নির্বাচন নিয়ে আলোচনা। আছে নির্বাচন আয়োজনে কমিশন কতটা প্রস্তুত সেই বিষয়টিও। সাম্প্রতিক এসব প্রসঙ্গে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, সরকারের চাহিদা মতো নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে ইসি। ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা ওয়ার্ড ভোটিং এগিয়ে নিচ্ছি। সুষ্ঠু, সুন্দর, একদম স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতে ভোট দিতে পারে, সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, নিজের ভোট নিজের ইচ্ছা মতো দিতে পারে, সেরকম একটা পরিবেশ দেওয়ার জন্য কোথাও যদি আইন চেঞ্জ করা লাগে, কোথাও যদি বিধি চেঞ্জ করা লাগে, উইল ডু দ্যাট। ইলেকট্রনিক ভোটিং মেশিনের পরিবর্তে আসন্ন জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলেও জানান সিইসি নাসির উদ্দিন। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের তরফে আলোচনা হবে বলেও জানিয়েছেন সিইসি। তার মতে, নির্বাচনে আওয়ামী লীগের থাকা কিংবা না থাকা রাজনৈতিক ফয়সালার বিষয়। এখানে কিন্তু রাজনৈতিক দলগুলাই হচ্ছে মেইন প্লেয়ার, এরাই হচ্ছে মূল অংশীজন। যখনই আমরা প্রয়োজন বোধ করবো, যে দলের সাথে আলোচনা করার প্রয়োজন বোধ করবো, আমরা ইনশাল্লাহ এটা আলোচনা আমরা চালিয়ে যাব। আর আওয়ামী লীগের বিষয়ে এটা নিয়ে একটা বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করাই প্রধান কাজ উল্লেখ করে সিইসি বলেন, কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বর্তমান কমিশনের। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ যাতে মুক্তভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। রাজধানীতে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বিষয়ক কর্মশালায় নেতাকর্মীদের গ্রামে গ্রামে গিয়ে জনমত গঠনের নির্দেশ দেন তারেক রহমান।
নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী বিএনপির কর্মশালা। খুব বেশি গুরুত্ব দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, জনগণ যাতে মুক্তভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। আমি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে জনমত গড়ে তোলার নির্দেশ দেন তারেক রহমান। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে, বা বিএনপির কাছ থেকে তাদের ভালো বড় কিছু প্রত্যাশা। কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে, তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে। কর্মশালার শুরুতে কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচন হওয়া উচিত প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য রোডম্যাপের আগেই, আর সংস্কার হবে সংসদে জনগণের সমর্থন নিয়ে। নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন, আমরা মনে করি আরো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। নির্বাচনের সঙ্গে স্থিতিশীলতা জড়িত, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের ভিত জড়িত। স্বার্থ হাসিলে কেউ যাতে দলের ভাবমূর্তি নষ্ট না করতে পারে এ নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। মহিলাদেরকে বা আমাদের নারী সমাজের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, এমন প্রশ্ন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে তিনি বলেন, অভ্যুত্থানকারীদের বড় অংশই দলটিকে নির্বাচনে দেখতে চায় না। তবে 10 বা 20 বছর পর কি হবে সেটিও ভাবতে হবে। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে? আওয়ামী লীগকে নির্বাচন করবে? গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তারা কিন্তু চাইছে না যে আওয়ামী লীগ নির্বাচন করুক। তারা বলছে সকল বিচার শেষ করে নির্বাচন হবে। আজকে আর কালকে ভাবলে তো হবে না। আজ থেকে 10 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে? বলা হবে যে ওই 14-18-তে যা হয়েছে 24-এর নির্বাচন বা 25-এর নির্বাচনও তাই হয়েছে। তো সুতরাং এগুলো সকল কিছু মাথায় রেখেই তো নির্বাচনের পথটা আমাদের পাড়ি দিতে হবে। এক যুগেরও বেশি সময় পর ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মঙ্গলবার এই সংক্রান্ত সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল করে রায় দেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বলেন, চাইলে বর্তমান সরকারই তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করতে পারে। অন্যদিকে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে হাইকোর্ট। আর অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত 2টি ধারাও বাতিল করা হয়েছে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় 15 সংশোধনী। এর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। মঙ্গলবার উচ্চ আদালত 15 সংশোধনী আংশিক বাতিল করে রায় দেন। এতে ফিরে এলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা। তবে কবে থেকে তা কার্যকর হবে এ নিয়ে ব্যাখ্যা দেন আইনজীবীরা। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটার কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে গঠিত নয়। এই সরকারে রিনেমড হবে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। সংবিধান সংশোধনে গণভোটের বিধানের পক্ষে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল, রাষ্ট্রদ্রোহিতা এবং এর সাজা সংক্রান্ত বিধান 2টিও বাতিল করেছেন উচ্চ আদালত। 15 সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। রায় আদালত বলেন, 15 সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল কাঠামো ধ্বংস করা হয়েছে। বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে, এবং সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করেন নাই। আর জাতির পিতা সংক্রান্ত বিধানগুলো বিষয়ে আগামী সংসদ সিদ্ধান্ত নেবে বলেও রায় দেন হাইকোর্ট। 15 সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 9 প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে হাসিনা, রেহানা, জয় টিউলিপের বিরুদ্ধে তদন্ত করবে দুদক। এছাড়া সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল এবং শেখ হাসিনার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধেও মামলা করেছে কমিশন। মঙ্গলবার বিকেলে ব্রিফিংয়ে সব সিদ্ধান্তের কথা জানান দুদক মহাপরিচালক।
মার্কিন প্রতিষ্ঠান গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে গেল আগস্টে উঠে আসে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কিছু সদস্য মিলে। এরপর ওই প্রতিবেদনের সূত্র ধরে প্রচুর লেখালেখি এবং সমালোচনা হয় দেশেও। গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হয়। এবার 9টি প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ায় মামলা রুজু করেছে দুদক। মামলার তালিকায় আরও আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর ও তার স্ত্রী। মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী, ১২৫১,৩৩,৭78 টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা দুর্নীতির সুনির্দিষ্ট ঘটনাগুলো তদন্তে বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হবে বলে জানিয়েছে দুদক। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালেন? প্রশ্ন উঠল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন আদালত। জুলাই আগস্টের গণহত্যায় মামলার শেখ হাসিনার বিরুদ্ধে 2 মাসের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। আর ইন্টারপোলের রেড নোটিশের অগ্রগতি জানাতে বলা হয়েছে 2 সপ্তাহের মধ্যেই। এদিন আওয়ামী লীগের মন্ত্রী, আমলা, বিচারপতি সহ 16 জনকে হাজির করা হয়। এদিকে গুমের ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। শুনানির শুরুতে গুম কমিশনের আংশিক রিপোর্ট আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। রিপোর্ট অনুযায়ী তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যা এবং গত 16 বছরের গুম খুন অপহরণের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। 2 মাসের মধ্যে শেখ হাসিনার তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। প্রসিকিউশনের দাবি, গ্রেফতারি পরোয়ানা জারির পরও দেশে ছিলেন কাদের। তাহলে কিভাবে দেশ ছাড়লেন? 2 সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে আইজিপিকে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। কোটিপতি পুরুষের ব্যাংক হিসাব যখন কমছে, তখন নারীদের অ্যাকাউন্টে বাড়ছে আমানত। সরকার পরিবর্তনের পরও অব্যাহত আছে এই ধারা। গত 1 বছরে গৃহিণীদের অ্যাকাউন্টে আমানত বেড়েছে 2000 কোটি টাকার বেশি, যা বিগত 4 বছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। অথচ শ্রমশক্তি জরিপ বলছে দেশে কর্মজীবী নারীর সংখ্যা কমছে। বিস্তারিত মহির মারুফের রিপোর্ট। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি টাকা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ও পরিমাণ 2 কমেছে। তবে ব্যক্তিগত আয় না থাকলেও গৃহিণীদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে আমানত। চলতি বছরের সেপ্টেম্বরে গেল বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে তাদের আমানত বেড়েছে। আয়কর ফাঁকি থেকে শুরু করে স্বামীদের টাকা পাচারের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে গৃহিণীদের নাম ব্যবহার হয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। এক জায়গায় যদি টাকা থাকে তাহলে তাদের ইনকাম ট্যাক্সের চাপটা বেশি হয়, সুতরাং প্রথম থেকেই তারা তাদের টাকাটা ভাগ করে রাখত। এরকম যদি লোক খুঁজতে হয় তাহলে প্রথমে ছেলে মেয়েকেও অতটা বিশ্বাস করা যাবে না যতটা না বিশ্বাস করা যাবে জীবন সঙ্গিনীকে, সুতরাং তারা জীবন সঙ্গিনীদের নামেই টাকাটা রাখত। শ্রমশক্তি জরিপ বলছে 2022 সালের তুলনায় 2023 সালে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে 3.5 লাখ।
আবার কাজে যুক্ত আছেন এমন নারীদের 40%ই গৃহিণী, অর্থাৎ নিজস্ব আয় নেই। তাই গৃহিণীদের নামে থাকা আমানত যাচাই বাছাইয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকের তথ্যের সাথে আমাদের যে করের তথ্য, এইটার মধ্যে একটা সংযোগ ঘটাতে হবে। সুতরাং আমাদের দেশে বড় সমস্যা হলো একটি সংস্থার সাথে আরেকটি সংস্থার তথ্য উপাত্তের কোনো সংযোগ নাই। অ্যানালাইসিস করে যদি কর ফাঁকির পরিমাণটাকে আমি ঠেকাতে পারি, তাহলে এখানে দুর্নীতিটাও কমবে, এখানে কর আদায়টাও বাড়বে। গৃহিণীদের জন্য অনেকগুলো টাকা যদি থাকেন, অবশ্যই তার করযোগ্য আয় যদি না থাকে, তিনি তার কর রিটার্ন দিয়ে উনি বলবেন যে ওনার কোত্থেকে আয়টা এসছে এবং সেই অনুযায়ী করতে হবে। তাহলে সাধারণের যেই হয়রানিটা সেইটা অনেকখানি কমে আসবে। এদিকে কর্মজীবী পুরুষের তুলনায় একজন কর্মজীবী নারী প্রায় 5% কম বেতন পান বলে জানাচ্ছে পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। কায়রোতে D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি ফ্লাইট মিশরের উদ্দেশ্যে যাত্রা করে। বাংলাদেশ ছাড়া আরও কয়েকটি দেশের সরকার প্রধান সম্মেলনে যোগ দেবেন। এর মধ্যে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিনিধিত্ব করবেন D8 সম্মেলনে। এবারের D8 শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমোরোস ইকোনমি। বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে ঢাকা, এমন ইঙ্গিত মিলল পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেনের মন্তব্যে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিজের মতো করে কথা বলবে। এছাড়া মিয়ানমার ইস্যুতে থাইল্যান্ডে আঞ্চলিক সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরা হবে বলেও জানান তিনি। বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। মোদীর ওই লেখায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাংলাদেশের 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ নিয়ে ছিল না একটি শব্দও, বরং 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করেন নরেন্দ্র মোদী। এ নিয়ে কয়েকজন উপদেষ্টা ব্যক্তি পর্যায়ে প্রতিক্রিয়া জানালেও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বক্তব্য আসেনি সরকারের তরফে। ভারতের প্রধানমন্ত্রীর ওই পোস্ট প্রসঙ্গে কূটনৈতিক পর্যায়ে দিল্লিকে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কিনা সন্ধ্যায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ঢাকার অবস্থান ব্যাখ্যা করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ আমরা পাইনি। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে। আমাদের মূল বিষয় হচ্ছে যে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার সাথে এবং অধিকারের সাথে ফেরত নিতে হবে। আজকে আমি ফেরত পাঠাতে পারবো না, এটা তো আপনারা সবাই বোঝেন। ওখানে একটা যুদ্ধ চলছে সত্যিকার অর্থে। কিন্তু যখন সেটেল ডাউন করবে সবকিছু, তখন আমাদের এই একটাই লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করতে থাকবো। পররাষ্ট্র উপদেষ্টা জানান, মিশর সফরে D8 সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। তবে কিছু বাইলেটারাল মিটিং অবশ্যই হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্য বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখলে নেয়ার পর টেকনাফ সীমান্তে শোনা যাচ্ছে না গোলাগুলির শব্দ। এ কারণে সাগরে মাছ শিকারে যেতে নৌযানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে টেকনাফ থেকে সেন্ট মার্টিনেও যাচ্ছে স্থানীয় বাসিন্দা সহ প্রয়োজনীয় পণ্যবাহী ট্রলার। আর অবৈধ অস্ত্র ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদী, নাপ নদীর জলসীমার ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য, আর সেখানে চলছে অস্থিরতা, যারা আজ এসে পড়ছে এপারে। 65 বছর বয়সী আব্দুর রহিম পেশায় জেলে। 38 বছর ধরে নাপ নদীতে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে আয়ের পথ অনেকটাই বন্ধ। তিনি বলছিলেন, রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে নেওয়ার পর কি অবস্থা সীমান্তের। শান্তি দেখা দিলে মানে 2-4-5 দিনের
আর গোলাগুলির শব্দ শোনানো যার। বর্তমানে অনেকটাই স্বাভাবিক মিয়ানমার সীমান্তের অবস্থা। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে না গোলাগুলি কিংবা গোলার বিকট শব্দ। তবে এখনও নাপ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞায় আটকা জেলেরা। এরপরও ককশিটের ভেলা ভাসিয়ে বড়শি দিয়ে মাছ শিকার করছেন অনেক জেলে, আর মাইকিং করে তাদের সরিয়ে দিচ্ছে বিজিবি। বড়শি নিয়েও যাওয়ার পরে এরকম নির্যাতন করতেছে। আমাদের সব সময় আসে বলে হয়তো আপনারা মায়ানমার পাশে যাই না। যারা রোহিঙ্গা আছে তাদেরকে পেরে নিয়ে যাক, আমরা সুস্থভাবে বাঁচতে চাই। ওদের কারণে নাপ নদীটা বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন মানুষ কষ্টে হাহাকার মরতেছি। মিয়ানমারের রাখাইন রাজ্য আরকান আর্মির দখলে যাওয়ায় বিশেষ সতর্কতা হিসেবে নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞার বাইরে থাকা জলপথ দিয়ে সাগরে যাচ্ছে মাছ ধরার ট্রলারগুলো। একই সঙ্গে সেন্ট মার্টিন যাচ্ছে দ্বীপের স্থানীয় বাসিন্দা ও পণ্যবাহী ট্রলার। সতর্ক আছি যেন কেউই বাংলাদেশের সীমানা অতিক্রম করে মিয়ানমার সীমানার দিকে না যায়। এছাড়া রোহিঙ্গা অনুপ্রবেশ যেন আর না ঘটে, সেই ক্ষেত্রে আমরা বিজিবি টহল বেড়েছে। সড়ক নির্মাণে পাথর ব্যবহার পুরনো হলেও এর পরিবর্তে বিটুমিনের সঙ্গে মেশানো হয়েছে প্লাস্টিক। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে এমন সড়ক। সংশ্লিষ্টরা বলছেন এতে একদিকে যেমন খরচ কমবে, তেমনি প্লাস্টিকের সড়ক তুলনামূলক টেকসই। শেখ শাহনেওয়াজের ক্যামেরায় মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্ট। বাংলাদেশের অন্য সব সড়কের মতোই এটাও একটি সড়ক, কিন্তু এতটুকু বললেই সবটা বলা হয় না, কারণ এই সড়কটি তৈরিতে ব্যবহৃত হয়েছে প্লাস্টিক। সড়কে পানি ঢালতেই দেখা যাচ্ছে এটি একটি সবুজ বর্ণের সড়ক। দেখতে আর 10টি পিচ ঢালাই সড়কের মতো মনে হলেও এই সড়কটি অন্যগুলোর চেয়ে ভিন্ন, কেননা এটি নির্মিত হয়েছে প্লাস্টিক বর্জ্য দিয়ে। শুনতে অবাক শোনালেও রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে এটাই এখন বাস্তবতা। প্রাথমিক পর্যায়ে সড়কটির 225 মিটার অংশের মূল উপাদান প্লাস্টিক বর্জ্য। বিশ্বের উন্নত দেশে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে সড়ক নির্মাণ পুরনো হলেও বাংলাদেশে এটাই প্রথম। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহায়তায় পরীক্ষামূলকভাবে সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। মূলত পরিবেশের জন্য ক্ষতিকারক প্লাস্টিককে কাজে লাগানোর পাশাপাশি সড়ক তৈরিতে খরচ কমাতে এই পন্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ময়লার মধ্যে যে প্লাস্টিকটা চলে যায়, যেটাকে আসলে আমরা ওয়েস্টেজ হিসেবে ফেলে দেই, তো সেই প্লাস্টিকটা আমরা রিসাইকেল করে সেটা ট্রান্সপোর্ট ম্যাটেরিয়াল হিসেবে যাতে আমরা ইউজ করতে পারি, তাহলে একই সাথে যেটা হবে যে খরচও কিছুটা কমে যাবে এবং সড়কের দীর্ঘস্থায়িত্বটা বেড়ে যাবে। প্লাস্টিক এটা তো পড়ছে না, এটা তো রয়ে যাচ্ছে, তো সেই প্লাস্টিকটা যদি আমি সড়কে ইউজ করতে পারি তাহলে আমার পরিবেশেরও এটা একটা অনেক বড় একটা উপকার হচ্ছে। এই সড়কটাতেই আমরা কিন্তু নিচের লেয়ারেও ইউজ করেছি প্লাস্টিকটা। এই প্লাস্টিকটা আমরা পাথরের বিকল্প হিসেবে ইউজ করেছি, আবার উপরের যে লেয়ার যেটা বিটুমিনাস লেয়ার সেখানেও আমরা এটা ইউজ করেছি। সাধারণত পিচ, বিটুমিন, পাথর, ইট বা কংক্রিটের সমন্বয়ে দেশে যে সড়ক তৈরি হয় তার চেয়ে কম খরচের প্লাস্টিক সড়ক টেকসই হবে বলেও জানান তিনি। কিন্তু প্রশ্ন হলো, প্লাস্টিকের এই সড়ক পরিবেশের জন্য নতুন করে ক্ষতির কারণ হবে কিনা। প্লাস্টিক নিয়ে যদি আমরা রাস্তা বানাতে চাই, আমরা প্লাস্টিকটাকে হ্যান্ডেল করার বিষয় আছে, আমরা কীভাবে রাস্তার নির্মাণ করব, নির্মাণ কাজের ক্ষেত্রে আমরা প্লাস্টিকের কারণে যেন পরিবেশ দূষিত না হয়। আর যেটা বলছিলাম যে মাইক্রোপ্লাস্টিক, সেটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে যেন মাইক্রোপ্লাস্টিকটা কোনোভাবেই বাতাসে না আসতে পারে। তো এক্সপেরিমেন্টের এই অংশগুলো বিবেচনা করা হয়েছে এবং এটা সফল হলেই তখন আমরা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অন্য সড়কগুলোতেও এটা ব্যবহার করতে পারবো। এক্সপেরিমেন্টটাকে সফল করতে পারি, দেশের জন্য প্লাস্টিক দূষণ থেকে যেমন লাভ হবে, আমাদের যে রাস্তার স্থায়িত্ব নিয়ে আমাদের যেই অভিযোগটা আছে সেটাও কমবার সম্ভাবনা আছে। সম্ভাবনার জায়গা অনেক আছে, বাইরের অনেক দেশে ইতিমধ্যে সেটা চর্চিত বিষয়। তো বাংলাদেশে এই এক্সপেরিমেন্টটা সফল হবে এটা আমরা ধারণা করছি। প্লাস্টিক বর্জ্যের বিকল্প ব্যবহার দেখে কেউ যেন আবার নতুন করে প্লাস্টিক ফ্যাক্টরি তৈরির উদ্যোগ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। প্লাস্টিকের যে মাধ্যমে নির্মিত সড়ক সেখানে কিন্তু। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ডিলাররা সারের কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি করছেন বেশি দামে। কৃষকদের অভিযোগ, অনেক ডিলার আবার ব্যবসায়ীদের কাছে বিক্রি করলেও তাদের সার দিচ্ছেন না। বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে সার, এতে বাড়ছে উৎপাদন ব্যয়। তবে অভিযোগ অস্বীকার করে ডিলারদের দাবি, সরকার নির্ধারিত দামেই তারা সার বিক্রি করছেন। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে।
রাজশাহী অঞ্চলের বরেন্দ্রের মাঠে মাঠে এখন হরেক রকম ফসলের সমারোহ। রবি শস্য শিম, আলু, ফুলকপি, সরিষা, ভুট্টা, গম, পেঁয়াজ ও রসুন আবাদে ব্যস্ত কৃষক। ভালো ফলনের আশায় জমিতে সেচের পাশাপাশি ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার দিচ্ছেন তারা। তবে কৃষকদের অভিযোগ, ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে 50 কেজির এক বস্তা সার বিক্রি করছেন সরকার নির্ধারিত মূল্যের চেয়েও 200 থেকে 300 টাকা বেশি দামে। কোনো ডিলার ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করলেও কৃষকদের দিতে গড়িমসি করছেন। বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বাড়তি দামে সার কিনতে হচ্ছে। এখন টপের টাইমে সারের দাম বেশি, বস্তা প্রতি 80 টাকা 100 টাকা আরও বাড়তি। টিএসপি কিনা হয়েছে, যে আলু যখন লাগায় তখন আপনার প্রথমে কিনলাম 1600, পরে ওখানে 2200 টাকাও কিনা হয়েছে। আমরা সরকারের রেট অনুযায়ী আমরা সারটা পাই না, ওদের কাছে কিনতে গেলে আমরা 200-300 টাকা বেশি দাম হয়। নওগাঁয় 12,000 মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার উত্তোলন করেছে ডিলাররা। তবে প্রান্তিক পর্যায়ে ডিলাররা সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেশি নিচ্ছেন। নাটোরেও ইউরিয়া, ডিএপি ও এমওপি সার কেজিতে 2 থেকে 3 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বাড়তি দামে সার বিক্রি করায় কৃষকদের হাতে রসিদ দিচ্ছেন না ডিলাররা। বগুড়ায় কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি দামে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার কিনতে হচ্ছে কৃষকদের। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। আর সিরাজগঞ্জে প্রতি বছরই বাড়ছে সারের দাম। এতে উৎপাদন খরচ বাড়লেও ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। এর জন্য সিন্ডিকেটকেই দায়ী করেছেন তারা। ডিলারের কাছে সার পাওয়া যায় না, সরকারি সার স্লিপ আপনার দেয় না, স্লিপ তারা রাইখে দেয়। মাঠ পর্যায়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলেও বেশিরভাগ ডিলার ও খুচরা ব্যবসায়ীর দাবি, সরকার নির্ধারিত দামেই বিক্রি করছেন সার। যতটুকু চাহিদা ততটুকু পাচ্ছেন, এটা ঠিক কথা। বেশি দামেও কিনতে হতে পারে, যেহেতু ক্রাইসিস। অল টাইম যেরকম আমরা 5 টাকা 10 টাকার বেশি কিন্তু আমরা লাভ করি না। বরাবরের মতো ডিলারদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসক ও কৃষি বিভাগের দায়িত্বশীলদের। সারের কোনো সমস্যা আমাদের জেলায় নাই। আর বেশি দামের কথা যেটা বলছে, কোথাও যেন বেশি দামে যেন সার বিক্রি না হয়, কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায়, সেজন্য প্রত্যেক বিসিআইসি, বিএডিসি ডিলারের যে দোকানে আমাদের লাল শুরুতে মূল্য তালিকা টাঙানো আছে। আমাদের মনিটরিং অবস্থা আমরা অনেক জোরদার করেছি। যথাযথভাবে যাচাই করে যদি এ সংক্রান্ত কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রাজশাহী বিভাগের 8 জেলায় সারের ডিলার রয়েছেন প্রায় 2000। শুধু রবি মৌসুমে তাদের বরাদ্দ দেয়া হয়েছে প্রায় 11 লাখ মেট্রিক টন সার। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে পাবনা জেলা পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এদিকে দুর্নীতির বিষয়ে একে অপরকে দুষছেন অভিযুক্তরা। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। সম্প্রতি পাবনা জেলা পরিষদে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজশাহীর স্থানীয় সরকার বিভাগে লিখিত অভিযোগ করেন পাবনা সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। এতে উল্লেখ করা হয়, জেলার বিভিন্ন স্থানে ডিজিটাল ডিসপ্লে মনিটর বাবদ 10 লাখ টাকা বরাদ্দের বিপরীতে উত্তোলন করা হয়েছে 17,50,000 টাকা। একইভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য, দুর্গাপূজা, ডাকবাংলোর বিভিন্ন সরঞ্জাম কেনাকাটা, বিভিন্ন প্রকল্প দেখিয়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন ভারপ্রাপ্ত হিসাবরক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা পরিষদের একটি প্রভাবশালী চক্র। অনিয়ম ও দুর্নীতির কথা স্বীকার করলেও একে অপরের উপর দায় চাপাচ্ছেন অভিযুক্তরা। আগের পর্ষদ সদস্যরা এটা জোর করে করানো হয়েছে আমাকে দিয়ে। 1 টাকার অর্থনৈতিক সুবিধা পাইনি, আমাকে আরো চাপ দিয়ে আমার তো আরো জীবন নিয়ে সংশয়। এগুলো করার তো কোনো সুযোগ নাই। আমি নিজেই ছিলাম নির্যাতিত ওখানে। ইভেন গান পয়েন্টে আমাদের কাছ থেকে কাজ করিয়ে নিয়েছে। প্রপার্টি আছে জেলা পরিষদের, সরকারি রাজস্ব যে জায়গা জমা হয়, সেই রাজস্বের টাকা এই আত্মসাৎ করেছে বিভিন্ন ভাবে। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সরকার পতনের পর আত্মগোপনে চলে যান জেলা পরিষদের জনপ্রতিনিধিরা। আর প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মণ্ডলকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অন্য একটি প্রতিষ্ঠানে। বাকিরা আছেন বহাল তবিয়তে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।
গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা নাটোরের সিংড়া হাইটেক পার্কের ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান L&T। 4 মাস ধরে বন্ধ প্রকল্পটির নির্মাণ কাজ। উপজেলা প্রশাসন বলছে, পার্কটির নির্মাণ কাজ শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আল মামুনের তথ্য ও রোকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বন্ধ হয়ে যায় তার শাসনামলে নেয়া বেশিরভাগ প্রকল্পের কাজ। দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া প্রকল্পগুলোর মধ্যে অন্যতম নাটোরের সিংড়ার হাইটেক পার্ক। প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে ভারত। প্রকল্পে হাইটেক পার্কটিতে স্টিল কাঠামোর 7 তলা ভবন, 3 তলা ডরমিটরি ভবন, একটি স্নেপ্লেক্স ভবন ও খেলার মাঠ নির্মিত হবে বলে জানানো হয়। এর জন্য 2022 সালে পুরোদমে কাজ শুরু করে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান L&T। তবে 50 ভাগ কাজ করার পর গত 5 আগস্ট থেকে লাপাত্তা ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এতে দীর্ঘ 4 মাস ধরে বন্ধ হাইটেক পার্কটির নির্মাণ কাজ। 5 আগস্টের পর থেকে একদমই বন্ধ, কাউকে ঢুকতেও দেয় না, বের হতেও দেয় না। কাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এই কাজটি সম্পন্ন হয়। বিষয়টি নিয়ে হাইটেক পার্ক নির্মাণ কাজের দায়িত্বে থাকা বাংলাদেশি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো তথ্য দিতে রাজি হয়নি। তবে উপজেলা প্রশাসন বলছে, নির্মাণ কাজ শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটির কাজ কিভাবে চলবে বা কি পর্যায়ে আছে এটি জানার চেষ্টা করছি। আমি খুব শীঘ্রই হয়তো আমরা এটা নিয়ে কাজ শুরু করতে পারি, অথবা মন্ত্রণালয়ে যদি কোনো ধরনের নির্দেশনা থাকে সেটি আমরা দেখার চেষ্টা করছি। প্রায় 9 একর জমির উপর নির্মাণাধীন হাইটেক পার্কটির জন্য ব্যয় ধরা হয় 190 কোটি টাকা। সময় সংবাদ, নাটোর। চাঁপাইনবাবগঞ্জে আখের রসের সঙ্গে চুন, সোডা, হাইড্রোজ ও চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল গুড়। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না এই কর্মকাণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল গুড় খেলে হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধি। দ্রুতই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। সড়কের পাশে বড় বড় পাত্রে জাল দেয়া হচ্ছে আখের রস। রস লালচে হয়ে এলেই তাতে ঢেলে দেয়া হচ্ছে ভারত থেকে চোরাই পথে আনা নিম্নমানের চিনি। একই সঙ্গে মেশানো হয় রং, চুন, সোডা ও হাইড্রোজ। চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা, শিবগঞ্জের পুটিমারি বিল, নাককাটিতলা সহ বিভিন্ন এলাকায় চলছে এমন ভেজাল গুড় তৈরি কর্মযজ্ঞ। স্থানীয়রা বলছেন, কয়েক বছর ধরে এভাবেই তৈরি হচ্ছে ভেজাল গুড়, যা দেদারছে বিক্রি হচ্ছে স্থানীয় হাটবাজার ও আড়তে, যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। তবে আখ চাষি ও উৎপাদনকারীদের দাবি, জমিতে অতিরিক্ত সার প্রয়োগের কারণে অপরিপক্ক আখের রসের গুড় ঠিকমতো জমাট বাঁধে না। গুড় জমাতেই তারা অপরিশোধিত চিনি ব্যবহার করেন। ময়লা মাটি আবর্জনা কুচরে লেগে থাকে, এই চুন দিলে যেন ওই জিনিসটা উঠে যায় গাছের সাথে। জমিতে যদি সার বেশি দেওয়া থাকে তাহলে গুড় জমবে না। গুড়টা এখন জমাতে পারছে না, এই জন্য আমাদের চিনি শিখবন এলাকায় দিতে হচ্ছে। গুড়ের দানা নাই, মানে দানা এই কারণে চিনিটা দেওয়া লাগছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব ভেজাল গুড় খেলে কিডনি নষ্ট সহ হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধি। যখনই কিডনি বা মূত্র সরবরাহতন্ত্রের মাধ্যমে এটা বের হতে থাকবে, অবশ্যই কিডনি, মূত্রনালী এবং মূত্রথলি তিনটি অংশেই প্রভাব বিস্তার করবে। ভেজাল গুড় তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, একই সাথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই একসাথেই এই ব্যাপারে কাজ করব। কেউ যদি রং মিশ্রিত করে বা চিনি যদি ইউজ করে, আমরা যথাযথ ব্যবস্থা নেব। গত 1 ডিসেম্বর শিবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে 5 জনকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। শীত মৌসুম শুরু হতেই চাঙ্গা সিরাজগঞ্জের কাজীপুরের কম্বল পল্লী। চাহিদা ভালো থাকায় রাত দিন কম্বল তৈরিতে ব্যস্ত কারিগররা। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার আসছেন পণ্য কিনতে। কম্বল শিল্পের প্রসারে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। রিকু কুড্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরাঞ্চলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কর্মব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বল পল্লী। প্রতিটি কারখানায় তৈরি হচ্ছে বাহারি রকমের কম্বল। চাহিদা বাড়ায় দম ফেলার ফুসরত নেই কারিগরদের।
কম দামে ভালো মানের কম্বল পাওয়ায় এখানকার কম্বলের চাহিদা রয়েছে দেশ জুড়ে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার আসছেন পণ্যটি কিনতে, অনেকে অনলাইনেও অর্ডার নিচ্ছেন। কম্বল শিল্পের প্রসারে স্বল্প সুদের ঋণ সহ সরকারি সহায়তার দাবি ব্যবসায়ীদের। আমি শীত পড়েছি, এখন প্রচুর কাজের চাপ। আমরা করি রুলের, আর মহিলাদের করে এনে হলো গার্মেন্টসের টুকরো কাপড় দিয়ে জোড়া দিয়ে ওগুলো কম্বল বানাই। বিভিন্ন জেলা থেকে আমাদের অর্ডার আসছে, আমরা এই মালগুলো দিছি কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে। এখানে কম্বলগুলোর গুণগত মান ভালো, দাম একটু সস্তা, পাইকারি বেশি, পাইকারি কিনি। আমাদের সহজভাবে যদি কিছু ঋণ পাতি দেওয়া হয় তাহলে ব্যবসাটা আমাদের আরো স্বাবলম্বী হবে। স্থানীয় এই শিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এখানে এই গ্রামে প্রায় 30 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেলাই মেশিন দেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে। এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক এবং যুব মন্ত্রণালয় থেকে যে ঋণগুলো আসে সেগুলো দেওয়ার ব্যবস্থা আমরা এখানে করেছি। প্রায় 2 যুগ আগে গড়ে ওঠা গাজীপুরের কম্বল তৈরির কারখানা বর্তমানে ছড়িয়ে পড়েছে প্রায় 20টি গ্রামে। প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার কম্বল বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হিমেল বাতাসে মৌমাছির গুঞ্জন, সরিষা ফুলের হলুদ রাজ্য। দেখে মনে হয় হলুদ বরণে সেজেছে প্রকৃতি। ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে নওগাঁর বরেন্দ্র জনপদে সরিষা আবাদ বেড়েছে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। দিগন্ত জুড়ে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। হলুদের গালিচায় মোড়ানো ফসলের মাঠে ফুলের মোমো গন্ধে সুবাস ছড়াচ্ছে চারপাশ। আমন ধান কাটার পর বাড়তি ফসল হিসেবে সরিষা আবাদ করে কৃষক। খরচ কম, লাভ বেশি এমন ফসলের মধ্যে সরিষাকে অগ্রাধিকার দিচ্ছেন বরেন্দ্র জনপদের চাষিরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে নান্দনিক শোভা ছড়ানো এই সরিষার ক্ষেত জানান দিচ্ছে ভোজ্য তেলের দাম বৃদ্ধির ফলে বাড়তি মুনাফার আশায় সরিষা চাষে এগিয়ে এসেছে চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় 65,000 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে, যেখান থেকে সরিষা পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,25,000 মেট্রিক টন। সরিষার ফুল রোদের ঝলমল আলোয় প্রকৃতির অনাবিল সৌন্দর্য ফুটে উঠেছে। সরিষা বোনা হয়েছে, এখন লাভের আশায় তো বোনা হয়। যে কোনো আবাদ করা হয়, ফসল করা হয়, লাভের অংশই করা হয়। বলাক্ষেত্র মাঠে প্রচুর সরিষার আবাদ হয়েছে এবং সবাই সুন্দরভাবে ফসল করার মনোযোগীও আছে। ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা আবাদে কৃষকদের আগ্রহী করতে উন্নত জাত ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে আধুনিক জাত এবং সরিষার চাষের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের কারিগরি সহায়তা দিয়ে সহজে দিকে করে আসছি। এই কারণে আমাদের এই সরিষার আবাদ দিন দিন সম্প্রসারিত। চলতি মৌসুমে জেলায় 65,000 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা 1,25,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে গত 5 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ 8 থেকে 9 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। শীতের এই তীব্রতার মধ্যে বাজারে সরবরাহ বেড়েছে সবজির। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড়ের শেরে বাংলা পার্কে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং বগুড়ার মহাস্থানগড় হাটে আছেন আব্দুল আওয়াল। শুরুতেই যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, প্রথমে জানিয়ে রাখি যে হিমালয়ের কোল ঘেঁষা দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু গত 6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই জেলার একেবারে হিমালয় পর্বত কাছে হয়, কিন্তু এখানকার যে শীতের তীব্রতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 27 থেকে 28 ডিগ্রির মধ্যে উঠানামা করলেও রাতের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে আসছে। আমি জানিয়ে রাখি যে আজকে সকাল 6টায় কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সাথে কিন্তু কুয়াশার যে বিষয়টি রয়েছে, একেবারে গত 2 দিন ধরে কিন্তু কুয়াশা সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। অপরদিকে যে সূর্যের আলো সেটা কিন্তু অনেক আগে ভাগেই দেখা মিলছে, এবং যে সূর্যের যে উষ্ণতা রয়েছে সেটা কিন্তু সকাল থেকে ছড়িয়ে পড়ছে। আমি জানিয়ে রাখি যে রাতের যে তাপমাত্রা এবং সকালের যে তাপমাত্রা সেটা কমে আসায় কিন্তু এখানে শীতের একটা কনকনি অনুভূতি হচ্ছে, এবং এই সময়টিতে কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। তো
একই সাথে জানিয়ে রাখি যে এই জেলা একটি বড় জনগোষ্ঠী কিন্তু দারিদ্র নিম্ন, তারা নদী কেন্দ্রিক, চা বাগান কেন্দ্রিক বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকেন, কিন্তু তারা দারিদ্র পরিবার হওয়ায় কিন্তু তারা অনেকেই শীত বস্ত্রের অভাবে অনেকটাই চরম বিপাকে পড়ছে। তারা অনেকেই কিন্তু শীত বস্ত্রের জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে। একই সাথে বলে রাখি যে পঞ্চগড় জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন বলছে যে এখন পর্যন্ত 2000 প্লাস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং যারা বিত্তবান রয়েছে তাদেরও প্রশাসন এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমি এখানকার যে সার্বিক চিকিৎসা ব্যবস্থায় রয়েছে সেই বিষয়টা যদি বলি তাহলে জানিয়ে রাখি যে আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে কিন্তু শীতজনিত যে রোগীর সংখ্যা সেটা কিন্তু দিন দিন বাড়তে শুরু করেছে এবং দিনের গরম তাপমাত্রা এবং সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত ঠান্ডা আবহাওয়া থাকায় কিন্তু শীতের যে বালাই সেগুলো কিন্তু দিন দিন বাড়তে শুরু করেছে। এবং এই মুহূর্তে আমি আছি পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড় এলাকা। এখানে কিন্তু শীতের যে বিষয়টি জানিয়ে রাখি যে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসে যে পাহাড়ি হিম বাতাস, সেটার কিন্তু বাতাসটি অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে মানুষের উপস্থিতি অনেকটা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। আরেকটি বিষয় বলে রাখি যে শীতের কারণে কিন্তু সকালে মানুষের যারা নিম্ন আয়ের দিনমজুর মানুষ রয়েছে তারা কিন্তু যথাসময়ে তাদের কাজে যোগদান করতে পারছে না এবং চরম একটা বিপর্যয়ের শিকার হচ্ছে। আর এই মুহূর্তে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সংগঠন কিন্তু শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে এবং এখানে সাধারণ যে নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু এখানে জমায়েত হচ্ছেন। তো এ ছিল আমার কাছে শীতের পঞ্চগড়ের সর্বশেষ খবর। আমরা যাব বগুড়ায়, সেখানে আছে সহকর্মী আব্দুল আওয়াল। উত্তরের জনপদ বগুড়ায় যে মহাস্থান হাটে দাঁড়িয়ে আছে এটি কিন্তু দেশের সবচাইতে বড় সবজির মোকাম হিসাবে পরিচিত ও দেশের যেই সবজির চাহিদা রয়েছে তার সিংহভাগই কিন্তু এই বগুড়ার মহাস্থান হাট থেকে মিটিয়ে থাকে। এই যে মহাস্থান হাট ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষকরা তাদের ক্ষেত থেকে কিন্তু সব ধরনের সবজি নিয়ে এই হাটে আসতে শুরু করেন। যেহেতু এখন শীতের মৌসুম, সবজির মৌসুম, এই সময়ে কিন্তু এই যে বাঁধাকপি, ফুলকপি বা যে অন্যান্য শীতের সবজিগুলো রয়েছে যেমন কচুর বই সহ ও যেই অন্যান্য সবজিগুলো রয়েছে টমেটো সহ সব ধরনের সবজিতে কিন্তু ইতিমধ্যে মহাস্থান বাজার ছয়লাভ হয়ে গিয়েছে এবং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষকরা এই সবজিগুলো এই বাজারে আনতে শুরু করেছেন। এবং আমরা দেখেছি যে শীতের তীব্রতা যত বেড়েছে বাজারে সবজির সরবরাহ কিন্তু ঠিক ততটাই বেড়েছে। এতে করে যেই সবজির দামগুলো ছিল এখন থেকে 1 থেকে 1.5 মাস আগেও ক্রেতাদের নাগালের বাহিরে, এখন কিন্তু ভোক্তা পর্যায়ে সেই দামগুলো আস্তে আস্তে ক্রেতাদের নাগালের মধ্যে আসতে শুরু করেছে। এবং এই যে মহাস্থান হাট, এই মহাস্থান হাট থেকে প্রতিদিন অন্তত এই শীতের মৌসুমে 60 থেকে 70টি ট্রাকে করে দেশের যেই চট্টগ্রাম বা দক্ষিণাঞ্চলগুলো রয়েছে, বৃহত্তম জেলাগুলো রয়েছে, ঢাকা সহ সবগুলো জেলাতেই কিন্তু আসলে এই সবজির সরবরাহগুলো গিয়ে থাকে। এবং এই সবজিগুলো যেগুলো রয়েছে সেই বগুড়া মহাস্থান হাট থেকে কিন্তু দেশের অন্যান্য জেলাতে সেই সবজি সরবরাহ গিয়ে কিন্তু বাজারগুলোর চাহিদা মিটিয়ে থাকে। তবে কৃষকরা বলছেন যে এই হাত বদলের কারণে কিন্তু এই যে মহাস্থান হাটে একদম পাইকারি পর্যায়ে যেই দাম রয়েছে কৃষক বা ক্রেতার মাঝখানে, এখান থেকে যেই ভোক্তা পর্যায়ে সেই ভোক্তা পর্যায়ে গিয়ে আরও কয়েক দফায় হাত বদল হয়ে কিন্তু সেই দাম আস্তে আস্তে আরও ক্রেতাদের নাগালের বাইরে চলে যায় এবং এর জন্য কিন্তু একমাত্র সিন্ডিকেটকেই কৃষকরা দায়ী করে থাকছেন। এবং কৃষকরা বলছেন কীটনাশক সহ অন্যান্য যে ওষুধগুলো রয়েছে তারা যেগুলো খেতে ব্যবহার করে থাকেন সেই ব্যবহার করার কারণে দাম বৃদ্ধির কারণে তাদের কিন্তু আসলে নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে। তো এই ছিল বগুড়া থেকে সবজির বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে এবং তার আগে পঞ্চগড় থেকে। মালিক ও শ্রমিক সংগঠনের নামে প্রতিদিন চাঁদা তোলা হচ্ছে রাজশাহীর বিভিন্ন এলাকায়। দিনে শুধু একবার নয়, যতগুলো ট্রিপ ততবার চাঁদা দিতে হচ্ছে চালক হেলপারদের। এমনকি কোনো কোনো এলাকায় টোকেন দিয়ে আদায় করা হচ্ছে মাসিক চাঁদা। তবে এ নিয়ে নির্বাক প্রশাসন। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। বাস থামতেই হাজির কয়েকজন, আদায় করছেন চাঁদার টাকা। এ চিত্র রাজশাহীর পুঠিয়া বাস স্ট্যান্ডের।
চালক ও হেলপাররা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা প্রতিটি বাস থেকে 60 টাকা করে চাঁদা তোলা হয়। দিনে যতবার যাতায়াত ততবারই গুনতে হয় টাকা। 100 টাকা কাউন্টারে আমাদের 100 টাকা খরচ হয়। মালিক অফিস জমা হয়, শ্রমিক অফিস জমা হয়, অন্য কোনো খাতে জমা হয় না। চাঁদা আদায়কারীদের দাবি, প্রতিটি বাস থেকে পুঠিয়া সড়ক পরিবহন মোটর শ্রমিক ইউনিয়নের নামে 30 টাকা এবং সড়ক পরিবহন গ্রুপের নামে 30 টাকা আদায় করেন তারা। অভিযোগ রয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর রুটে বাস চালাতে অন্তত 10টি স্থানে চাঁদা দিতে হয়। এই টাকা সারাদিন যে কয় টাকা হয় এটা মোট হিসাব করে আমরা একটা বেতন নিই। 300 350 জনপ্রতি পড়ে। আমার লোক আছে 7 জন। টোকেন দিয়ে মাসিক ভিত্তিতে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও, তবে তা মানতে নারাজ বানেশ্বরে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা। এলো 7 জনের টোকেন, সারা বাংলাদেশ বন্ধ, কিন্তু এখানে এরা শুরু করেছে। কত করে নেয়? 500 মাসে, না দিলে মামলা। প্রত্যেক মাসে হচ্ছে যে আপনার এখানে টাকা দিতে হয় 500 করে, না হলে মামলা দেওয়া হয়। এটা আসলে কি ওনারা বানাই বলতেছে নাকি আসলে? পরিবহন সংগঠনের নেতারা বলছেন, শ্রমিকদের কল্যাণে শুধুমাত্র সরকার নির্ধারিত টাকাই আদায় করা হচ্ছে। গাড়ি সার্ভিস চার্জ যেটা সরকার অনুমতি দিয়েছে ওটাই তো আমরা নিই, আর ওর ভিতরেই আমাদেরকে অনেক অনুদান দিতে হয় শ্রমিকদেরকে। রাজশাহী থেকে দৈনিক অন্তত 700 বাস পার্শ্ববর্তী জেলা ও দূরপাল্লার রুটে যাতায়াত করে। সব মিলিয়ে দিনে 50,000 টাকার বেশি চাঁদা আদায় হয় এ খাতে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না ট্রাফিক বিভাগ ও প্রশাসন। সময় সংবাদ, রাজশাহী। নরসিংদীর পরিবহন খাতে চাঁদাবাজির প্রতিবাদ ও বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পরিবহন মালিক শ্রমিকরা। মঙ্গলবার সকালে ঢাকা সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। পরিবহন মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতির সদস্য সহ এলাকাবাসীরা অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ট্রাক মালিক সমিতি, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সহ পরিবহন খাতে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজি করা হয়। পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের দখল নিতে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে চাঁদাবাজরা। তাদের প্রতিহতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। দেশের বাইরের খবর। ভারতের পার্লামেন্টে পেশ করা হলো এক দেশ এক ভোট বিল। মঙ্গলবার বিরোধীদের প্রবল আপত্তির মুখে দেশটির অর্থমন্ত্রী অর্জুন মেঘাওয়াল লোকসভায় বিল উত্থাপন করেন। বিরোধীদের দাবি, এর মাধ্যমে মোদি সরকার ভারতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। বিরোধীদের আপত্তির মুখে ভারতের পার্লামেন্টে পেশ করা হলো এক দেশ এক ভোট বিল। মঙ্গলবার দেশটির লোকসভায় দুটি বিল উত্থাপন করেন ভারতের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। এদের মধ্যে একটি সংবিধানের 129তম সংশোধন বিল, অন্যটি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিল। একযোগে এই দুটি বিলের বিরোধিতা করেন পার্লামেন্টের বিরোধী কণ্ঠস্বর। তাদের বক্তব্য, এই বিল সংবিধানের মূল কাঠামোয় আঘাত সহ আদর্শের পরিপন্থী হিসেবে পরিণত হতে পারে। এছাড়া প্রশ্ন উঠেছে বিলটি পাশ হওয়া নিয়েও। বিধিমালা অনুযায়ী সংবিধান সংশোধনে বিল পাশ করতে হলে 2 কক্ষে 2/3 সদস্যের সম্মতি প্রয়োজন, যা রাজ্যসভায় সরকার পক্ষের নেই। এই বিল উত্থাপনের জন্য 461টি ভোটের মধ্যে 2/3 ভোট অর্থাৎ 307টি ভোট প্রয়োজন ছিল। সেখানে বিলের পক্ষে ভোট দিয়েছেন 269 জন সদস্য এবং বিরোধিতা করেছেন 198 জন। তাই বিল পাশ করতে প্রয়োজনীয় ভোট জোগাড়ে বিজেপি জোট সরকার কতটা সমর্থ হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে দেশটির আইনমন্ত্রী বলেন, বিল উত্থাপন নির্বাচনী সংস্কারের অঙ্গ, তাই এটি সংবিধানের মূল কাঠামোর কোনো ক্ষতি করবে না। অবশ্য বিরোধীদের অভিযোগ, মোদি সরকার ভারতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। অন্তরা সেন, সময় সংবাদ। বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। যে কোনো মূল্যে গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় মিয়ানমারের রাখাইন প্রসঙ্গ ও রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে বিষয়টি পর্যবেক্ষণ করার কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা সবসময় ওয়াশিংটনের অগ্রাধিকারের তালিকায় আছে। বাংলাদেশ সরকার এবং জনগণ সবসময় রোহিঙ্গা ইস্যুতে উদারতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। The people and government of Bangladesh have shown generosity in hosting Rohingya
Rohingya refugees who have fled persecution in Burma, and we will continue to work with Bangladesh to support Rohingya and members of other vulnerable communities. সরকার পতনের পর বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। বিষয়টি আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে সামলানোর আহ্বান জানিয়ে মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখাটা জরুরি। We have been consistent in dealing with this matter with the government of Bangladesh, and that is to make clear to this government of Bangladesh, as we made clear to the previous government of Bangladesh, that we believe media freedoms ought to be upheld, the freedom of the press. শিগগিরই বাংলাদেশের নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ম্যাথিউ মিলার। Let me take that back and get you an answer. মৌসুমী সাথী, সময় সংবাদ। বিপিএলে দল না পেলেও এনসিএল টি-20তে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন আলাউদ্দিন বাবু। এবারের এনসিএলে 11 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী রংপুরের এই অলরাউন্ডার। জাতীয় লিগে ধারাবাহিক পারফরমেন্স করলেও জাতীয় দলের আশা ছেড়ে দিয়েছেন 33 বছর বয়সী এই ক্রিকেটার। টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট শিকারী আমার সঙ্গে রয়েছেন এবং সেই নামটা আমরা নিয়ে খুব আলোচনা করি না, তবে ধারাবাহিকভাবে যিনি এবারের টুর্নামেন্টে বল হাতে উইকেট শিকার করে চলেছেন, আজকেও দলকে জিতিয়েছেন আলাউদ্দিন বাবু। কংগ্রাচুলেশন, ম্যান অফ দ্য ম্যাচ, আবারও 4 উইকেট, এবং এই টুর্নামেন্টের এই ইনিংসটাই সম্ভবত বল হাতে আপনার সবচেয়ে সেরা। হ্যাঁ, এই ম্যাচে আজকেই 4টা উইকেট নিলাম, তার আগে 3টা উইকেট ছিল। আমাদের সবার আগে উইকেটটা জাজ করতে হয় যে আমরা কোন উইকেটে আমাদের কি বোলিংটা করতে হবে, কারণ কখনো উইকেটটা দেখা যায় যে অনেক বাউন্স থাকে। এজ এ পেস বোলার হিসাবে উইকেটে যদি বাউন্স বেশি থাকে সেই বাউন্সটা হেল্প নিতেই হবে। আপনি দেখবেন সিলেটে সবখানে যেই টিমের পেস বোলাররা ভালো করছে তারাই ম্যাচ জিতছে। এত বেশি এক্সপিরিয়েন্স নেওয়ার পর আপনি বিপিএল এ অবিকৃত, আপনি কি মনে করেন আপনি আর একটু বেশি টি-20 খেলতে পারলে আপনার জন্য বেটার হতো? হ্যাঁ, সেটা তো অবশ্যই। একটা প্লেয়ারের স্বপ্ন থাকে সবসময় যে পরিস্থিতি হোক সবসময় ম্যাচ খেলা। আর টি-20 হচ্ছে বিপিএল টি-20 হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আসর। তো এখানে অলমোস্ট যদি আমরা চিন্তা করি 7টা টিমে 10টা করেও যদি প্লেয়ার নেয় 70টা প্লেয়ার, তার মানে আমি 70টা প্লেয়ারের বাহিরে। অবভিয়াসলি আপনাকে চিন্তা করতে হবে আমি 70টা প্লেয়ার থেকে খারাপ প্লেয়ার চাই আমি অবিকৃত, কিন্তু এটা কষ্টকর। টিম পাওয়া আমার কাছে মনে হয় উচিত ছিল। আপনি কি মনে করেন দেশের আরো অনেক তরুণের জন্য এটা একটা বড় আশীর্বাদ এবং বড় একটা প্ল্যাটফর্ম, যারা আসলে বিপিএল এ খুব একটা উপকৃত থেকে যায়, দেশের পাইপলাইনটা এটা দিয়ে উপকৃত হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা তো অবশ্যই, এটা আসলে এটা বলার মানে বলতেই হয় যে এটা একটা বড় টুর্নামেন্ট। আমাদের যারা ম্যাচ খেলতে পারি না টি-20 বিপিএল এ সেভাবে সুযোগ পাই না। তাছাড়া তার থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি আমাদের দেশে টি-20 টুর্নামেন্ট বলতে একটাই, সেটা হচ্ছে বিপিএল। আপনি এরকম ভালো মাঠে খেলার বিপিএল এর আগে আর একটা টি-20 টুর্নামেন্ট, যেটা হচ্ছে আপনার ক্যারিয়ারের সাথে যোগ হবে। তো এখানে তরুণ প্লেয়াররা যারা আছে তারা শিখতে পারবে টি-20টা আমাদের কিভাবে খেলতে হবে, জানতে পারবে। যত টি-20 ম্যাচ খেলবে তারা তত বুঝবে। আপনি দেখবেন যে বাংলাদেশ জাতীয় দল টি-20তে খুব বেশি ভালো করছে না। তো এই ধরনের টুর্নামেন্ট যখন দেশে হবে তখন এখান থেকে প্লেয়াররা জানতে পারবে, শিখতে পারবে, যেটা ওদের ইন্টারন্যাশনাল কাজে দিবে। আপনার বর্তমানে ক্যারিয়ার নিয়ে স্বপ্নটা কি? আমি চেষ্টা করব যতদিন ফিট থাকতে পারি, টিমের স্বার্থে হেল্প করতে পারি, ততদিন পর্যন্ত খেলবো। তারপরে যদি মনে হয় যে আমি আর পারছি না, আমি পারফর্ম করতে পারছি না, আমার কাছে মনে হয় না আমার ক্রিকেট খেলা দরকার আছে। থ্যাঙ্কস আ লট এন্ড বেস্ট অফ লাক ফর ইউর এনসিএল টুর্নামেন্ট। দর্শক, কথা বলছিলাম এবারে টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারী আলাউদ্দিন বাবুর সঙ্গে। হতাশা, আক্ষেপ আর ক্ষোভ রয়েছে, তবে চালিয়ে যেতে চান নিজের ক্রিকেটটা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। তীরে নিয়ে তরি ডোবানো, চিরাচরিত স্বভাবে আবারও দলকে হারালেন মুশফিক হৃদয়রা। শেষ ওভারে 13 রান আটকে দেয়া নাইম তাই ধন্যবাদ দিলেন প্রতিপক্ষ শিবিরকে। সময় সংবাদে কথা বলেছেন নিজের স্বপ্ন নিয়েও। লঙ্গার ভার্সনের মতো সাদা বলেও নিয়মিত দেশকে প্রতিনিধিত্ব করতে চান এই স্পিনার। সিলেট থেকে সাব্বির মিথুনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেষ 2 ওভারে 26 রান দরকার, ক্রিজে মুশফিক হৃদয়ের মতো তারকা ক্রিকেটার। তবে চিরাচরিত ভুলে ম্যাচ হারল রাজশাহী। শেষ ওভারে 13 রান আটকে দিয়ে জয়ের নায়ক চট্টগ্রামের নাইম হাসান। টি-20 বিশ্বকাপের ভারত ম্যাচ সহ হাতে থাকা এমন অজস্র ম্যাচ হারার নজির আছে বাংলাদেশের। সিলেটে যেন সেসব গল্পেরই পুনর্মঞ্চায়ন। 18তম ওভার শেষের সময় মুশফিকুর রহিম আউট হলেন এবং তারপরে তাহিদ হৃদয় শেষ ওভারে, যখন তারা দুজন ফুললি সেট ছিল। এই ধরনের ম্যাচে সেট ব্যাটারটা যদি শেষ না করে আসতে পারে, তখন একটা দলের জয়টা হাতছাড়া হয়ে যায় কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনার যে ব্যাটসম্যানটা সেট থাকে ওই ব্যাটসম্যানটা শেষ করলে টিমের জন্য অনেক ইজি হয়। যখন নিউ ব্যাটসম্যান এসে আসলে মারা টাফ উইকেটগুলোতে,
আপনার যে খেলে তাকে ফিনিশ করলে খুব ভালো হয়, যে সেট থাকে ফার্স্টের থেকে সে ফিনিশ করলে সবচেয়ে ভালো। টিকে যাবার পরেও শেষ মুহূর্তে মুশফিক হৃদয়রা উইকেট না বিলিয়ে দিলে এমন জয় সম্ভব হতো না বলে মনে করেন তিনি। আসলে ও যখন ব্যাটিং করতেছিল তখন আমি আসলে ওইটা চিন্তা করি না, আমি চিন্তা করছি হলো ইয়র্কার করব, ইয়র্কারটা যদি ঠিক মতন হয় ইনশাল্লাহ মারতে পারবে না। আনফরচুনেটলি ফুল টাচ হয়ে গেছে, ফুল টাচ বলে আউট হয়ে গেছে। লঙ্গার ভার্সনে এই তারকা ক্রিকেটার আজ টি-20তে দারুণ একটা ম্যাচ জিতিয়েছেন নিজের দল চট্টগ্রাম বিভাগকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। গ্লোবাল সুপার লিগের শিরোপা জয় থেকে অনুপ্রেরণা নিয়ে আসন্ন বিপিএল এর শিরোপা পুনরুদ্ধার করতে চায় রংপুর রাইডার্স। এনসিএল এর পরপরই তারা শুরু করবে মাঠের প্রস্তুতি। গেল 2 আসরে গ্রুপ পর্বে দুর্দান্ত করেও রংপুর খেই হারিয়েছে কোয়ালিফায়ারে। এবার তাই শুরু থেকেই পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটারদের প্রস্তুতি করতে চান আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। শুধু অর্থের ঝনঝনানি নয়, মাঠের ক্রিকেটেও রংপুর ব্যতিক্রম। বিপিএল এর একমাত্র ফ্র্যাঞ্চাইজি রাইডার্স, যাদের আছে নিজস্ব অনুশীলন গ্রাউন্ড। তারপরেও বিপিএল এ 8 বার অংশ নিয়ে মোটে একবারই শিরোপা জিতেছে দলটি। তবে দলটার জন্য অস্বস্তিকর পরিসংখ্যান হলো বারবারই গ্রুপ পর্বের দাপট দেখানো ফ্র্যাঞ্চাইজিটি প্লে অফে বাদ পড়েছে 4 বার। শক্তিশালী দল গড়েও গেল 2 আসরে পার হওয়া হয়নি সেই বৈতরণী। তাই তো এবার টুর্নামেন্ট শুরুর আগে এ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। গত 2টা বছর যেটা দেখা গিয়েছে, আমরা পুরো ফার্স্ট লিগ ডমিনেট করে লাস্টে গিয়ে সেই জায়গাটা আর কনসিস্টেন্সি ধরে রাখতে পারিনি। এবারে মূল টার্গেট থাকবে সেই কনসিস্টেন্সিটা ফিরে নিয়ে আসা এবং ম্যাচ বাই ম্যাচ এগোনো। আমরা যখন কোয়ালিফাই স্টেজে ইনশাআল্লাহ কোয়ালিফাই করতে পারি, সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়ে অবশ্যই চ্যাম্পিয়নশিপটা চাই। সেখানে রাইডার্সদের আরো অনুপ্রাণিত করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রথম দল হিসেবে গ্লোবাল সুপার লিগের শিরোপা জয়, যা বিপিএল এ কাজ করবে টনিক হিসেবে। 100% অনুপ্রাণিত করবে। আমরা গ্লোবাল সুপার লিগে যেই টিমটা নিয়ে গেছিলাম, এরা ম্যাক্সিমামই রংপুর রাইডার্সের প্লেয়ার যারা বিপিএল এ খেলবে। তারা একসাথে খেলেছে, একটা বন্ডিং তৈরি হয়েছে, ভালো পারফরমেন্স করেছে, কনফিডেন্স গেইন করেছে। আশা করি এইটা তাদের সামনের বিপিএল এ কাজে লাগবে ইনশাআল্লাহ। ক্যাপ্টেন তো সোয়ানি থাকছে। হ্যাঁ, বিপিএল এর পরপরই চ্যাম্পিয়ন্স ট্রফি। জাতীয় দলের নাহিদ সৌম্যদের সেই টুর্নামেন্টের প্রস্তুতিতেও চোখ রাইডার্স ম্যানেজমেন্টের। প্রস্তুতি এই এনসিএল টি20-র পরেই শুরু হবে। আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে কি এমন বাঞ্চ অফ প্লেয়ার্স পিক করার জন্য যারা ইন গ্রুপ এনভায়রনমেন্টে তারা একজন আরেকজনকে সাথে কোঅপারেট করবে, অ্যাজ আ ফ্যামিলি খেলবে। আমরা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করেছি আলহামদুলিল্লাহ, এবং টিম ম্যানেজমেন্ট তৈরি করেছে। সেখানে যে কোনো প্লেয়ার এসে এখান থেকে অনেক কনফিডেন্স নিয়ে গিয়ে দেশকে সার্ভ করতে পারবে। বিপিএল এর 11তম আসরে উদ্বোধনী দিনই মাঠে নামছে রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। সাফের কম্পিটিশন কমিটির এক বৈঠকে এই টুর্নামেন্টের নতুন সময়সূচি জানানো হয়েছে। নতুন সূচিতে আগামী বছর জুলাই মাসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এছাড়া এএফসির সূচির সঙ্গে মিল রেখে পরিবর্তন করা হয়েছে সাফের বয়স ভিত্তিক সব টুর্নামেন্টের দিনক্ষণও। আগামী বছর ফেব্রুয়ারিতে আয়োজিত হওয়ার কথা ছিল সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ, যা আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে। তবে সংস্কার কাজ টুর্নামেন্টের আগে শেষ না হওয়ায় আসর আয়োজন নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। কিছুদিন আগে এক মিটিংয়ে এই টুর্নামেন্ট স্থগিত করে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে আয়োজক বাংলাদেশের জন্য এবার সুখবর দিল সাফ। সংস্থাটির কম্পিটিশন কমিটির মিটিংয়ে জানানো হয়েছে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ। মূলত এফসির টুর্নামেন্টের সূচির পুনর্বিন্যাসের কারণে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখেই নিজেদের সব টুর্নামেন্টের সূচি পরিবর্তন করেছে সাফ। নতুন সূচি অনুযায়ী সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে আগামী বছর জুলাই মাসে। আমাদের যে কম্পিটিশন ক্যালেন্ডারটা আমরা যেটা স্থগিত করেছিলাম, সেটা আবার আজকে আমরা ফাইনাল করে দিয়েছি যে আমাদের ক্যালেন্ডারটা নতুন করে সাজিয়েছি। এএফসি তাদের ক্যালেন্ডার রিভাইজ করেছে। তাদের ক্যালেন্ডার রিভাইজ করাতে আমাদের ক্যালেন্ডার রিভাইজ করতে গেছে, কেন আমরা প্রত্যেকটা খেলা আমরা এএফসি এর খেলার উপরে বেসিস করে আমরা করি। ভেন্যুতেও আসেনি কোনো পরিবর্তন। আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ, আর তাতেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়ায় এই ভেন্যুতে নারী ফুটবলের বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে পারবে বাফুফে।
ভেন্যু পরিবর্তন হবে না, যে যদি তারা নিজেরা থেকে না করে আমরা কোনো পরিবর্তন করব না। অনূর্ধ্ব-19, নারী অনূর্ধ্ব-17 ও অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচিও পরিবর্তন করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত খেলা হয় না, জাতীয় ক্যাম্পও অনিয়মিত, আর ফেডারেশনের ব্যানারে আন্তর্জাতিক ইভেন্টে অংশ না নেয়ায় দিন দিন ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশের ব্যাডমিন্টন খেলোয়াড়রা। দীর্ঘদিন পর ঢাকায় হওয়া আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়ে এমন আক্ষেপ প্রকাশ করেন দেশসেরা শাটলাররা। এই ডিসিপ্লিনে কাঙ্ক্ষিত সাফল্য পেতে এখনই ফেডারেশনকে ব্যবস্থা নিতে বললেন তারা। দীর্ঘদিন ধরে এই ফেডারেশনের রাজনৈতিক প্রভাব থাকায় এমন দুরবস্থা বললেন ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানা। জানি না যে কারা দায়িত্বে আছে হয়তো যারা, তারা মানে আমাদের জন্য এখন পর্যন্ত ওরকম কিছু করে নাই। আমরা আশা করি হয়তো তারা করবে। নারী এককে দেশের নাম্বার 1 শাটলার, অথচ জানেন না বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এখন কারা চালাচ্ছেন, কাদের হাতে ন্যস্ত দেশের ব্যাডমিন্টনের ভবিষ্যৎ। এই ব্যর্থতার দায় নেবে কারা? দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট হলেও আন্তর্জাতিক ব্যাডমিন্টনে অনেক পিছিয়ে বাংলাদেশ। তার কারণও আছে অনেক। দীর্ঘদিন ধরে ব্যাডমিন্টনে হয়নি কোনো জাতীয় দলের ক্যাম্প। কালে ভাদ্রে মাঠে গড়ায় জাতীয় লীগ শেষ কবে আয়োজিত হয়েছিল তাও ঠিকঠাক জানেন না অনেক শাটলার। আর ফেডারেশন থেকে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ তো দূরের কথা, যে কয়েকজন অংশ নেন তাও ব্যক্তিগত উদ্যোগে। যার কারণে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দিন দিন পিছিয়ে যাচ্ছেন বাংলাদেশের শাটলাররা। দীর্ঘদিন পর ঢাকায় আয়োজিত বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজ 2024-এ অংশ নিয়ে এমন আক্ষেপ প্রকাশ করলেন দেশের শাটলাররা। এই সংকট কাটাতে এখনই ফেডারেশনকে দায়িত্ব নিতে বললেন তারা। টুর্নামেন্টগুলো ওরা আপনার 3 মাস 4 মাস বা লং টাইম প্রসেসে ওরা প্র্যাকটিস করে, সেজন্য ওরা অনেক ভালো খেলে। আমাদের যেমন এই টুর্নামেন্টের আগে কোনো ক্যাম্পিং হয় নাই, আমরা নিজেদের ইসে যতটুকু প্র্যাকটিস করতে পেরেছি আমি আমার বেস্ট ট্রাই করেছি। গত মাসে আপনার র্যাঙ্কিং হয়েছে, কিন্তু আমি 16 সালের পর থেকে এখন পর্যন্ত কোনো লিগ পাইনি, আর ন্যাশনাল হয়েছে তার আগের বছর। আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যেগুলো খেলা হয়, এইগুলো খেলাগুলো যদি প্রতি বছরই হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রতি বছর 7-8টা টুর্নামেন্ট খেললে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের প্লেয়ার আসলে তাদের সাথে খেললে আমাদের খেলার ডেভেলপ হয়, আর তাদের সাথে একটা কম্বিনেশন থাকলে দেশের খেলার মান আরও বাড়ে। ব্যাডমিন্টনের এমন দুরবস্থার জন্য ফেডারেশনের দলীয়করণকে দুষলেন ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানা। ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে খেলোয়াড়দের জন্য সংগঠকদের কাজ করা উচিত বলে জানান তিনি। এদিকে ব্যাডমিন্টনকে দেশের প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কথা জানান ক্রীড়া সংগঠক নাসের শাহরিয়ার জাহিদি। বিগত সময় দেখা গেছে কি যারা খেলাধুলার লোক না, খেলাধুলা সম্পর্কে কোনো আইডিয়া নেই, টেকনিক্যাল নো হাও না সোজা কথা, তারা কিন্তু এগুলো রান করেছে। তা মূল উদ্দেশ্য হওয়া উচিত ন্যাশনাল প্রতিযোগিতা প্রতি বছর হওয়া উচিত এবং প্রতি বছর লিগ হওয়া উচিত। খেলোয়াড়দের জন্যই কিন্তু সংগঠকদের জন্য খেলোয়াড় না। তো সংগঠকদের কাজ হলো সেই প্লেয়ারদেরকে নার্সিং করা, বাংলাদেশে ব্যাডমিন্টনের প্রসার ঘটাতে, ব্যাডমিন্টনকে প্রান্তরে ছড়িয়ে নিতে। কিন্তু ব্যাডমিন্টনের সুবিধাটা হলো অল্প একটু জায়গা নিয়ে এটা খেলা যায়, এবং আমাদের দেশে যুগ যুগ ধরে ব্যাডমিন্টন কিন্তু অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ইভেন্ট আয়োজিত হলেও প্রথম দিনে চোখে পড়েছে বেশ কিছু অব্যবস্থাপনা। অংশগ্রহণকারী দেশের নাম ভুলসহ আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণও ছিল অপ্রতুল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আবারও তৈরি হয়েছে জটিলতা। এবার আসরের ভেন্যু তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের নাম। মূলত সম্প্রচার প্রতিষ্ঠানের খরচ কমানোর জন্যই আইসিসি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে গুঞ্জন গণমাধ্যমে। আর সেটা হলে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানের করাচি ন্যাশনাল ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব তা একটা মেগা সিরিয়ালের চেয়েও কম কিছু না, যা চলমান রয়েছে এখনও। যদিও শর্ত জুড়ে ভারতের হাইব্রিড মডেলের দাবি মেনে নিয়েছে পাকিস্তান, তবে এবার জটিলতা তৈরি হয়েছে পাকিস্তানের ভেন্যু নিয়ে। পাকিস্তানের 3 ভেন্যুতে হওয়ার কথা 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। তালিকায় আছে করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি ও পাঞ্জাবের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। ভেন্যুগুলোর সংস্কার কাজও প্রায় শেষের দিকে। আর এই 3 ভেন্যুর জন্য পিসিবির ব্যয় হয়েছে প্রায় 17 বিলিয়ন পাকিস্তানি রুপি। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্ত্ব হারাতে যাচ্ছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। হাইব্রিড মডেলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামও পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব। ভারতের সব ম্যাচ হবে সেই ভেন্যুতে। ভারত কোয়ালিফাই করলে ফাইনাল সেমিফাইনাল হবে সেখানে। আর এতেই বেঁধেছে যত বিপত্তি।
2031 সাল পর্যন্ত আইসিসির সব ইভেন্টের মিডিয়া রাইটস ভারতের স্টার স্পোর্টসের দখলে। তারাই জানিয়েছে আপত্তি। তাদের মতে দেশ ও এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ম্যাচ আয়োজনে খরচ বাড়বে সম্প্রচার প্রতিষ্ঠানের। গণমাধ্যমের খবর, তাই আইসিসির কাছে ভেন্যু সংখ্যা কমানোর দাবি জানিয়েছে তারা। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাও নাকি সম্মতি দিয়েছে তাতে। এর জন্যই ভেন্যু তালিকা থেকে বাদ দেয়া হবে রাওয়ালপিন্ডির নাম, যদিও এখনো আসেনি চূড়ান্ত কোনো ঘোষণা। আগামী ফেব্রুয়ারি থেকেই হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে এখনও সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি। তামিম হোসেন, সময় সংবাদ। অবশেষে পাকিস্তানের লাল বলের কোচের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জেসন গিলেস্পি। আলোচনা ছাড়া আচমকা সহকারী কোচকে বাদ দেয়া ভালোভাবে নেননি তিনি। সঙ্গে পিসিবির সঙ্গে যোগাযোগ সমস্যার কারণেই মূলত পাকিস্তানের কোচের দায়িত্ব ছেড়েছেন এই অজি। অস্ট্রেলিয়ান এক ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান এই অজি কোচ। নিয়েলসনকে বলা হয়েছিল তার সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না এবং এ নিয়ে আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। সেই মুহূর্তে আমি ভেবেছিলাম তারা আসলে এই কাজের জন্য আমাকে চায় কিনা। এটা আমাকে ভালোভাবে ভাবতে বাধ্য করে। কোচের ক্ষমতা খর্ব করায় এর আগে সাদা বলের কোচের দায়িত্ব ছেড়েছিলেন গ্যারি কাস্টন। ম্যাচের একাদশ ঠিক করতেও কোনো পরামর্শ নেওয়া হতো না গিলেস্পির থেকেও। এমনকি ম্যাচের একাদশে কারা থাকছেন তাও জানানো হতো না তাদের, যা বড় অসুবিধা মনে করেন এই অজি কোচ। ম্যাচের দিন সকালেও আমার একাদশ নিয়ে ধারণা থাকতো না। নির্বাচক সহ সব স্টেক হোল্ডারদের সঙ্গে আপনার স্পষ্ট যোগাযোগ থাকতে হবে এবং খেলার অন্তত একদিন আগে দল সম্পর্কে কোচ হিসেবে জানতে হবে, যাতে আপনি সঠিক পরিকল্পনা করতে পারেন এবং এতে খেলোয়াড়দের প্রস্তুত করতে সুবিধা হয়। হঠাৎ নেলসনকে বাদ দেয়া বিসিবির একটা ইঙ্গিত মনে করেছেন এই অজি কোচ, যে কারণে সাউথ আফ্রিকা সিরিজের আগ মুহূর্তে লাল বলের কোচিং প্যানেলকে বিদায় জানান গিলেস্পি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2026-এর জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন জানালো প্রেস উইং। সময়সীমা কম বেশি হতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশনের মতামতের ভিত্তিতে ভোট গ্রহণ ব্যালটে করতে চাই ইসি। কর্মজীবী নারীর সংখ্যা কমলেও দেশে পুরুষদের তুলনায় গৃহিণীদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে অর্থ। কর ফাঁকি কিংবা পাচারের কৌশল কিনা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এখন টপের টাইমে সারের দাম বেশি, সরকারের রেট অনুযায়ী আমরা সারটা পাই না। রাজশাহীর বিভিন্ন জেলায় সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ডিলারদের বিরুদ্ধে। বস্তা প্রতি নিচ্ছে 2 থেকে 300 টাকা বেশি। উৎপাদন খরচ বাড়ায় বিপাকে চাষিরা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।